তো আজকে যে আলোচনাটা করতে চলেছি তোমাদের সাথে, সেটা আমার একটা জীবনের খুব বাস্তব অভিজ্ঞতা থেকে আমি আজকে তোমাদের সঙ্গে সেই গল্প বলবো না, কারণ গল্প তো হয় না, রচনার মধ্যে থাকে। এটা হচ্ছে আমার জীবনের সত্যিকারের একটা ভৌতিক অভিজ্ঞতা, ঠিক আছে। আমার সাথে এটা ঘটেছিল একদম বাস্তব, মানে সামনে থেকে বলে ভূত দেখা, সেরকম একটা ব্যাপার ছিল আমার সাথে। তো সেটা নিয়ে আজকে আলোচনা করব। হসপিটালে আমার ভূত দেখার অভিজ্ঞতা, যেটা হসপিটালে আমি ভৌতিক পরিবেশটাকে যেভাবে ফিল করেছিলাম, সেই গল্প মানে সেই কাহিনীটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভাবলাম আজকের থেকে ভালো দিন আর হবেই না তোমাদের সঙ্গে এটা নিয়ে আলোচনা করার, কারণ আজকে হচ্ছে ভূত চতুর্দশী। চলো শুরু করি। এটা হচ্ছে 2017 সালের ঘটনা। 17 সালের অক্টোবর মাস। সবে দুর্গাপুজোটা কেটেছে। দুর্গাপুজো কাটার পর লক্ষ্মী পুজো কেটেছে। তারপরে বেশ কয়েকটা দিন পর আমি তখন 7 মান্থস প্রেগনেন্ট। তো অক্টোবরটা জাস্ট শুরু হয়েছে। 11 তারিখ অক্টোবরের 11 তারিখে প্রচণ্ড জ্বর নিয়ে, মানে 103-4 জ্বর নিয়ে আমি কলকাতার একটা বিখ্যাত হসপিটালে ভর্তি হই, ঠিক আছে। কোনো সরকারি হসপিটাল নয়, এটা হচ্ছে একটা প্রাইভেট হসপিটাল। আর কলকাতার 1 থেকে 10-এর মধ্যে টপ ব্র্যান্ড হসপিটালের মধ্যে এটা হচ্ছে 1 নম্বর 2 নম্বরে পড়ে। মানে বুঝতেই পারছো, আমি এখানে নাম নেবো না, নাম নিলে অনেক রকম প্রবলেম হতে পারে। কারণ প্রথমে যেহেতু বললাম যে হসপিটালের নামে কিছু বলতে চলেছি, হসপিটালের মধ্যে থেকে আমার বারে একের পর এক যে ভৌতিক অভিজ্ঞতা আমার হয়েছে, যে ভৌতিক অভিজ্ঞতাটা আমি সামনাসামনি হয়েছি, সেটা নিয়ে আলোচনা করব। সেই জন্য আমি আজকে কিন্তু হসপিটালের নামটা বলছি না। তো টপ ক্লাসের মধ্যে একটা হসপিটালে আমি 2017 অক্টোবরে গিয়ে অ্যাডমিশান নিই রাত্রির 1টার সময়, ঠিক আছে। এখন আমার 7 মাসে প্রেগনেন্সি চলছে। তো তখন 103-4 জ্বর, মানে বুঝতেই পারছো একটা সিরিয়াস কন্ডিশানে আমি চলে গেছিলাম। তো সেখান থেকে আমাকে ভর্তি করার পর ওখানে ট্রিটমেন্ট হওয়ার পর ভোর 4টের সময় বেড পেলাম। সকালে গিয়ে ওটা হলো যে সিভিয়ার ডেঙ্গুতে আমি আক্রান্ত। তখন ওই সময় প্রচুর ডেঙ্গু চলছিল। তো আমি তো অলরেডি বুঝেই গেলাম, ওনারা বলে দিলেন। আর আমার বেবি মুভমেন্টটা খুব একটা ভালো ছিল না। তো আমাকে পুরোপুরি সাপোর্ট দিয়ে, মেশিনের সাপোর্ট দিয়ে, সবসময় 2-3জন ডক্টর আমার সাথে ছিলেন। আর আমার প্লেটলেটটা এত নিচে নেমে গেছিলো যে আমার বাড়িতে জানিয়ে দেয় যে আগামীকাল ওটি হবে, হয় পেশেন্টকে দিতে পারবো, নাহলে বাচ্চাকে দিতে পারবো। মানে আমার সিচুয়েশনটা প্রচণ্ড ক্রিটিক্যাল হয়ে গেছিলো, মানে আমি বাঁচবো না, এরকম একটা ডাক্তার বাড়িতে বলে দিয়েছিল। কারণ 40,000-এ আমার প্লেটলেট নেমে এসেছিলো, আর 103 জ্বরের নিচে আমার নাম ছিল না। আর বেবির সাইজটা এতটা ছোট ছিল তখন, যেহেতু 7 মাস প্রেগনেন্সি চলছে, তো ওর সাইজটা ওই 1300 গ্রামের থেকেও কম ছিল, 1300 গ্রাম মতো ছিল। তো সেই জন্য ওই সময় তো সিজার করে তো মাকে বাঁচানো খুব ক্রিটিক্যাল অবস্থা হয়ে যায়। আবার বেবিও ছোটো, সেটাও একটা সাফার করতে হবে। এই নিয়ে একটা টানাপোড়েন চলতে হঠাৎ করে মিরাকেল হলো আমার সাথে। পরের দিন দেখছি ডাক্তাররা ছুটে এসে আমাকে জড়িয়ে ধরলো। তো ডাক্তাররাও চান যে পেশেন্ট সুস্থ থাকুক, ভালো থাকুক, বুঝতে পারলাম ওনাদের দেখে। মিরাকেলটা এইভাবেই হলো যে 40,000 থেকে আমার পরের দিনে ব্লাড টেস্টে গিয়ে দেখা গেল 80,000, মানে 8 প্লেটলেট উঠে গেল। তো সেখান থেকে আমি মানে বলতে পারো পুনর্জন্ম আমার হলো। ডক্টর লোহারুকা বলে একজন ছিলেন, তো উনি নিজেই বলছেন যে এটা আমার ডাক্তারি বিদ্যায় এই ফার্স্ট টাইম আমার জীবনে এটা ঘটলো। সেটা হচ্ছে দেখলাম যে 40,000 প্লেটলেট, ডেঙ্গুতে থাকে না, ডেঙ্গুতে হয় না, প্লেটলেট নামতে থাকে 5-10 করে নামতে থাকে। তো 40,000 থেকে এক ধাক্কায়, বলছে ওটা 10,000 উঠুক, 15,000 উঠুক, এক ধাক্কায় ডাবল হয়ে যায়। এটা মিরাকেল ছাড়া কিছু নয়। তো উনি নিজেও বলছেন যে উনি খুব ভগবানে বিশ্বাসী। উনি রাত্রিবেলায় আমার রিপোর্ট দেখে মন মানেনি, ভেবেছেন হয়তো উনি যেন মানে এই প্রথমবার জীবনে কখনো ভুল হন। উনি আবার রাত্রি 11:30-12টার সময় ল্যাবে গেছেন, আমার ফাইলটা বার করেছেন যে কালকে আমাকে ওটি করতে হবে, আমি জানি না যে কালকে কি হবে। তো দেখি তো আমি যদি ভুল হয় তো খুব ভালো কথাই। তো উনি রিপোর্ট দেখে দেখলেন যে না, প্লেটলেট আমার ওই রকমই রয়েছে, আগামীকাল বলবে কি হবে। তো উনি খুব ভগবানের কাছে প্রে করেছিলেন যে আমার যেন কোনো ক্ষতি না হয়, আমার বেবিও যেন সুস্থ থাকে। তো এটা মিরাকেল ছাড়া কিছু না, উনি সেটাই বললেন যে ভগবান ওনার শুনেছে। হলো এরপরে, এবার যেহেতু বললাম যে আমি প্রেগনেন্ট ছিলাম তখন, তো আমাকে চট করে তো ছাড়ছে না। আর আমার মানে শরীরের কন্ডিশন এতটা খারাপ হয়ে গেছিলো, এতটা উইক হয়ে গেছিলাম যে রাত্রির 2টোর পর থেকে না আমার একটা ব্রিদিং প্রবলেম হতো। তো ওইটার জন্য আরও আমাকে ছাড়ছিল না। আর আমার প্রেশারটা প্রচণ্ড ফল ডাউন করেছিল। মোটামুটি আমি 18 দিন মতো ওখানে ভর্তি ছিলাম। তার মধ্যে ফেসটা বলছি, যখন আমি পুরোপুরি সুস্থ, হ্যাঁ একটু দুর্বলতা কাজ করছে, এইসব নিয়ে চলছি, আমার মনে ওটা কোনোদিনও আসেনি। আর সত্যি কথা বলতে আমি ভূত জিনিসটা বিশ্বাস করি না, অন্ধবিশ্বাস করি না। কারণ আমি এই টাইপের একটা পার্সন যে যেটা আমি চোখে দেখিনি সেটা আমাকে কেউ বিলিভ করাতে পারবে না, ঠিক আছে। এরকম একটা ব্যাপার আমার মনের মধ্যে কাজ করে, ওটা আমি দেখিনি তো না। এবার বলো ভগবানকে মন থেকে মানি, কোনো একটা শক্তি আছে, কিন্তু
আলাদা আলাদা ভগবান হয় এ হয় এই টাইপের আমি এখনো পর্যন্ত বিশ্বাস করি না। হ্যাঁ, দৈব শক্তি বলে কিছু আছে, আর এটাও মানি যে পজিটিভ শক্তি যে থাকে নেগেটিভ শক্তিও থাকবে, দুটোই কিন্তু তোমার আশেপাশে থাকবে, নাহলে কোনো শক্তির একার অস্তিত্ব হয় না। মানে এই নয় যে অন্ধবিশ্বাস, হ্যাঁ ভূত আমি দেখলে ভয় পাবো, ভূত দেখলে আমি দৌড়ে বেড়াবো, এইরকম নয়। বরাবরই আমি ছোটো থেকে একটু সাহসী। আমি যে হসপিটালে থাকতাম আমার পাশেই কিন্তু ওটা ম্যাটারনিটি একটা, ওটা ফিমেল একটা ওয়ার্ড, আর ওখানে ডেঙ্গু পেশেন্ট সব ভরা, বেশি 8 থেকে 10 করে পেশেন্ট ছিল। তো পাশেই হচ্ছে আমার বেডের ঠিক পাশেই হয়তো 4 পা এগুলোই টয়লেট। তো টয়লেটে গেছি। এবার বড় বড় হসপিটালের ব্যাপারটা থাকে, সে শপিং মলের মতো হসপিটালে তোমার টয়লেট হয়, বড় একটা বেসিন, বড় একটা মিরার, দুপাশ দিয়ে ছোটো 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 ঘরের সেই 4টে করে টয়লেট দেওয়া আছে। তো ওরকম বাড়ির লোকজন ভিজিট করে গেছে, ছুটিয়ে গল্প করছি, তখন তো খুব মজা, আমি মোটামুটি সুস্থ, অনেক লোকজন আসছে, গল্প হচ্ছে, হাসি ঠাট্টা হচ্ছে, মজা হচ্ছে, মোবাইল হাতে, মোবাইল স্ক্রল করছি, এ করছি, তা করছি, ফেসবুকে অনেক আলোচনা হচ্ছে, বন্ধুর সঙ্গে গল্প হচ্ছে, করতে করতে আমাদের তো 8টা সাড়ে 8টায় খাবার দিয়ে দিত। তো ওই 7টা সাড়ে 7টায় ভিজিটিং আমার শেষ হয়েছে 6:30টায়। তো ওই 7টার দিকে আমি টয়লেট গেছি, ঠিক আছে। আর ওই টয়লেটটা তো প্রথম থেকে আমি ব্যবহার করছি, এটা আমি ভর্তি হওয়ার 5 দিন কি 6 দিনের মাথায় তোমাদের সঙ্গে এটা শেয়ার করছি। তো আমি টয়লেটে গেছি, তো টয়লেটে যাওয়ার সময় দেখছি ওই যে বললাম সোজা তো সোজা গেলে হচ্ছে বড় একটা দেয়ালে মিরর আছে, একটা ভালো সে বড় সড়ো একটা বেসিন রয়েছে, আর এই পাশ দিয়ে 3টে টয়লেট, আর এই পাশ দিয়ে 3টে টয়লেট দরজা দেওয়া। তো আমি পার্টিকুলার একটা টয়লেটই ইউজ করতাম, ওই টয়লেটটা ছাড়া আমি আর কোথাও যেতাম না। যদি দেখতাম ওখানে কেউ বসেও আছে, ওখানে কেউ ঢুকেও গেছে, তো আমি একটু ওয়েট করে, আর ওখানে বড় হসপিটাল তো সাথে সাথে ক্লিন করে দিত, ঠিক আছে। তারপরে আমি আবার ওই টয়লেটটায় যেতাম। আমি সব কটা টয়লেট ইউজ করতাম না। তার মধ্যে আরেকটা টয়লেট ছিল স্নানের টয়লেট, তো ওইটা তো খোলাই থাকতো, ওখানে সচরাচর সকাল ছাড়া দরকার হতো না স্নানের জন্য যেহেতু। তো আমি কি করলাম, আমি ঢুকে যেতে গেছি, দেখছি টয়লেটের দরজাটা না এইরকমভাবে ভেজানো, এই যদি দেয়াল হয়, এটা যদি দরজা হয়, দরজাটা এইরকমভাবে ভেজানো, হাফটা দেখা যাচ্ছে। তো আমি এক ঝলক আমি ওরম ভেজানো দেখে আমি বুঝতে পারিনি যে ওর মধ্যে কেউ আছে। আমি ঢুকতে গিয়ে দেখছি বিভৎস চেহারার একটা মানুষ, মেল, ফিমেল নয় কিন্তু, ওটা কিন্তু ফিমেল ওয়ার্ড, আমি আগেই বললাম। তো একজন মেল পার্সন কোমরে বসে আছেন, এখন তো টয়লেট সবই কোমর, তো কোমরে বসে আছেন, ছেঁড়াছুড়ো একটা জামা, চোখের উপর দিয়ে চুল পড়েছে, চুলে এত বড় চুল, মুখ ভর্তি দাড়ি, ওই যে কী বিভৎস চেহারা। আমি কিন্তু বেশ ফ্রেশ মনে ছিলাম, ওই আগেই বললাম ভিজিটিং আওয়ারটা শেষ হয়েছে, বাড়ির লোকজন এসছে, তো ওরা যাওয়ার পর বেশ হাসি ঠাট্টার পর আমি টয়লেট ঢুকেছি। আমার মাথায় এসব কোনো কাজও করেনি, কিছু না, কদিন ধরে কাজও করেনি, কিছুই না। আর তো যেতে গিয়ে দেখছি একটু ছেঁড়াছুড়া গায়ে, ওই নোংরা জাতীয় একটা হয় না, একটু বন্য মানুষ টাইপের হয়, বন্য মানুষ, আমি বোঝাতে পারছি কিনা বুঝতে পারছি না। মাথা ভর্তি জট, চোখের সামনে দিয়ে চুল পড়ে আছে, কাঁচা পাকা দাড়ি, চেহারাটা হচ্ছে সে একদম সে কী বলবো, সুপুরুষ টাইপের চেহারা হয় না, হৃষ্টপুষ্ট একেবারে বসে রয়েছে, আর ছেঁড়াছুড়া একটা কেমন ওই পা পর্যন্ত কিছু একটা পরে কোমরে বসে রয়েছে। ঢুকতে গিয়ে লোকটাকে দেখে না আমি ইয়ে হয়ে গেছে। আমার তখন কিন্তু মাথায় খেয়ালই যে এটা তো ফিমেল ওয়ার্ড, তাহলে মেল কি করছে, আমি এত কিছু ভাবিনি। আমি তাকে দেখলাম ওনার চোখ দুটো অস্বাভাবিক লাল, সেই চোখ দুটো বলতে পারো এখনো পর্যন্ত আমাকে তাড়া করে। এখন আমি চোখ বুঝি না, মনে হয় যেন জীবন্ত সেই চোখ দুটো আমাকে দেখছে। এখনো পর্যন্ত আমি তোমাদের বলে বোঝাতে পারবো না, আমি কাউকে বলে বোঝাতে পারি না যে চোখ দুটো আমি এক ঝলক দেখেছিলাম, প্রচণ্ড রাগ, লাল কটকটে জবা ফুলের মতো চোখ, একদম হিংস্রতায় ভরা, সেই চোখ দুটো এখনো পর্যন্ত আমাকে ভীষণ ধাওয়া করে। ওই চোখ দুটো আমি কোনো ভুলিনি, হয়তো আমি জীবনেও ভুলতে পারবো না, কারণ এতটা জীবন্ত জিনিসটা আমি দেখেছিলাম। চোখ দুটোর মধ্যে এতটা ভয়ানক একটা রুক্ষতা ছিল যে আমি আজ পর্যন্ত সেই চোখ সত্যি বলছি ভুলিনি, হয়তো ভুলবো না। দৃষ্টিশক্তি দেখে না আমার গাটা কেমন করে উঠলো। কোমরে একজন বসে আছে, আমি তাহলে এখন তার ঢুকবো না, আমি তাহলে বেসিনে গিয়ে হাতটা ধুতে আবার আমি ভাবছি বাবা কীরকম অসভ্য মানুষ যে এরকম দরজা খুলে কেউ কোমরে বসে নাকি, আমি আবার এটা ভাবছি। তখনও পর্যন্ত আমার মাথায় কিন্তু স্ট্রাইক করেনি যে এটা তো ফিমেল ওয়ার্ড, মেল ওয়ার্ড নয়, তাহলে মেল পার্সন কোথা থেকে আসলো। আর ওখানে ডাক্তার ছাড়া কোনো ওয়ার্ড বয় টয় কেউই কিন্তু মেল পার্সন ঢোকে না, সবাই কিন্তু ফিমেল। ওখানে ওয়ার্ড বয় যদি আসে সকালের দিকে আসে নোংরা টোংরা নিয়ে যাওয়ার জন্য, ইভিনিংয়ের পর থেকে কোনো মেল পার্সন আসে না। টয়লেটের পাশে আমার বেডটা ছিল।
অত সাথে তখন আমি ভাবিনি। এবার হ্যান্ড ওয়াশ করছে, আমার মাথায় শুধু চলছে যে কীরকম মানুষ যে টয়লেটে বসেছে অথচ দরজা খুলে রেখেছে, দরজাটা লাগায়নি, এরকম ভাবতে ভাবতে আচমকা না আমি মিররের দিকে তাকিয়ে আমার ফ্ল্যাশ হলো যে ব্যাপারটা কি, এটা তো ফিমেল ওয়ার্ড, এখানে মেল পার্সন কেন এসছে। আমি তৎক্ষণাৎ ওখান থেকে বেরিয়ে গেছি। এবার বেরিয়ে গেছে মানে কি, মানে মেন যে দরজাটা, তারপর তো টয়লেট আছে 3-4টে করে বললাম, মেন যে ঢোকার রাস্তাটা, তো তার বাইরে তো তোমার ওয়ার্ড শুরু হয়ে গেল। ওখানে তো ওখানে তো আয়ার ছড়াছড়ি, ওখানে তো হেড নার্স, ফ্লোর ম্যানেজার সবাই থাকে। আমি ওখানে গিয়ে রীতিমতো চিৎকার শুরু করেছি যে কি ব্যাপারটা হলো, এটা ফিমেল ওয়ার্ড, এখানে মেল কী করে আসলো, মেল পার্সন কী করে আসলো। তখন এসে বলছে কী হয়েছে, 2-4জন নার্স ছুটে এসছেন। দেখলাম যে আপনারা খেয়াল রাখেন না, আপনারা দেখেন না এখানে যে আর মানে মানে একটা ওয়ার্ড থেকে একটা ওয়ার্ডে আসতে গেলে না অনেক কটা কাচের দরজা সরিয়ে সরিয়ে আসতে হয়, কারণ না কারোর চোখে পড়বেই। তাহলে আপনারা কী করছেন এখানে দাঁড়িয়ে, ফিমেল ওয়ার্ডে একটা মেল পার্সন ঢুকে গেছে, আপনাদের কারোর চোখে পড়লো না। অনেকে একটু বয়স্ক ছিলেন, আমাকে তখন খুব ভালো টলো বাসতেন, আমি অনেকদিন ধরে ছিলাম তো ওখানে, তা অনেকের সঙ্গে ভালো পরিচয় হয়ে আছে যে হেড নার্স বা যারা ছিলেন। তো তুমি কী বলছো, কী হয়েছে, দিয়ে আমি বুঝতে পারছি না। আমি তখন এত এক্সাইটেড হয়ে গেছি, জোরে জোরে কথা বলছি, তো ওরা ঠিক ক্যাচ করতে পারিনি যে অ্যাকচুয়ালি আমি কী বলছি। তখন ওনারা বলছেন যে কী ব্যাপার সেটা একটু বলছে কী হয়েছে, কে গেছে। তা আমি বলছি যে দেখুন আমি টয়লেটে ঢুকতে গেছি, তো ঢুকতে গিয়ে দেখছি একজন মেল পার্সন বসে আছেন, আবার দরজাটা খুলে বসে আছেন। তো মেল পার্সন ফিমেল ওয়ার্ডে আসে কী করে, সেটা আবার ফিমেল টয়লেটে, ঠিক আছে, মহিলাদের টয়লেটে। তখন মানে এটা হতেই পারে না, হতে পারে না। 2জন নার্স ঢুকে গেছে। 2জন নার্স ঢুকতেই এবার একজন ছিলেন অল্প বয়স্ক নার্স, আর একজন ছিলেন একটু ভারী, মানে উনি মনে হয় হেড নার্স। ঢুকে গেছে, আমি আর ঢুকিনি, মানে আমার একটা লজ্জা টজ্জা লাগছে এরকম। তখন আমি ভয়টায় পাওয়ার সব কিছু আমার মাথাতেই নেই, আমার একটা লজ্জা লাগছে, একটা ইরিটেট হচ্ছে। একজন পুরুষ মানুষ একটা মহিলার টয়লেট ব্যবহার করছে, আমি একদম কাছের দরজার বাইরে রয়েছি। এবার দেখছি যে অল্প বয়স্ক নার্সটা সে আগে গেছে, ঠিক আছে, তার পিছনে পিছনে হেড নার্স গেছে। যাওয়ার পর এবার এসছে যে আমি তখন বললাম দেখুন কীভাবে বসে আছে। আমি তো তখন জানি শিওর উনি ভিতরে আছেন, কারণ আমি থাকতে তো আর উনি বেরিয়ে চলে যাননি, আমি তো ওখানেই ছিলাম। তো আমি বলছি দেখুন কীরকমভাবে অশুভ মানুষ দরজা খুলে বসে রয়েছে, আর এটা হলো কী করে, আমি এর অ্যান্সার চাই। বলছে কে এসেছে, আমি না তখন হঠাৎ করে কে এসেছে মানে বলছে কোথায়, কে বসে আছে। বললাম কেন, ওই টয়লেটটায় একজন পুরুষ মানুষ বসে আছেন একটা। তো বলছে পুরুষ মানুষ কোথায়, আসুন তো। আমি গিয়ে দেখছি কেউ নেই। মানে আমি বলতে গেলে এখন আমার গায়ের লোম খাড়া হয়ে যাচ্ছে, বিশ্বাস করো। মানে আমার ওই সিচুয়েশনটা একদম আবার জীবন্তভাবে উপলব্ধি করছি, তো যেহেতু বলছি, তো এই মুহূর্তে আমার গা কাটা দিয়ে উঠছে। তো আমি না দুমদাম করে দরজা ঠেলে, এবার দেখছি আমি মৃত্যু হয়ে যাচ্ছি বা ওরা কেউ বিশ্বাস করতে চাইছে না, আমি দুমদাম করে দরজা ঠেলে দিয়েছি। দেখছি কোনোটা কেউ নেই, ওখানে কেউ নেই, আশেপাশে কেউ নেই। আর লুকিয়ে থাকার আমি তখন ছুটে গিয়ে সব কটা দরজায় নক করেছি, দেখছি কেউ নেই, প্রত্যেকটা দরজায় খোলা যাচ্ছে, কেউই বসে না, কোনো ফিমেলও নেই। আমি ঢুকেছিলাম ওখানে, আমি না মানে হতবাক হয়ে যাচ্ছি। আমি বলছি না উনি এখানে ছিলেন বসে, আমি তো মানছি না, আমি তো নিজের চোখে দেখেছি। আমি বলছি আমি মানছি না, উনি ছিলেন। এখন দেখুন ছিলেন তো কোথা দিয়ে গেলেন, আপনি তো দরজার বাইরে দাঁড়িয়েছিলেন, তাহলে উনি গেলেন তো এখান দিয়ে বেরোবেন, আর তো জায়গা নেই। আর আমরা তো নার্সরা সব ছিল, আমি আর বুঝে উঠতে পারছি না। আয়না দিয়ে দেখি আমার সঙ্গে হেড নার্স কথা বলছেন, আয়না দিয়ে দেখছি যিনি অল্পবয়স্ক নার্স ছিলেন উনি একটা কোনায় দাঁড়িয়ে পড়েছেন, ঠিক আছে, ওনার মুখটা থমথম করছে, মানে একটা ওখানে তো ফুল মানে সেন্ট্রালি এসি, তো মানে ওনার একটু ঘাম ভাব, ওনার মধ্যে একটা অস্বস্তি আমি আয়না দিয়ে ফলো করলাম যে উনি একটা কোনায় দাঁড়িয়ে না থতমত খেয়ে যাওয়ার মতো অবস্থা, আর মনে হচ্ছে কিছু একটা ব্যাপারে উনি খুব ভয় পেয়ে গেছেন। তো আমি তখন তাকালাম, দিয়ে আমি দিদি আপনি দেখেছেন? তখন বলছে না আমি কিছু দেখিনি, বলে উনি বেরিয়ে সোজা চলে গেলেন, আর দাঁড়ালেন না ওখানে, আর দাঁড়ালেন না। বিষয়টা কি হলো আমি কিছুতেই কনভিন্স করতে পারছি না যে হ্যাঁ আমি দেখেছি, আমাকে বিশ্বাস করেন, মিথ্যে কথা বলছি না, আমার চোখ কথা ভুল দেখবে না। হেড নার্স যিনি ছিলেন ওনার যথেষ্ট বয়স হয়ে গেছে, উনি তখন আমাকে আস্তে আস্তে ধরে বলছেন দেখুন আপনি তো অসুস্থ, আপনি এত এক্সাইটেড হবেন না, আপনার শরীরের ক্ষতি হতে পারে, বেবি আছে, আপনি এত চেঁচামেচি করবেন না, আপনি বসুন। ব্যাপারটা কি হলো, আমি এত ভুল দেখবো? আর আমি প্রচণ্ড ডাকাবোকো মেয়ে, মানে আমি ছোটোবেলা থেকে ছেলেদের সঙ্গে ফুটবল খেলা, সুইমিং করা, সাইক্লিং করা, ছাদ দিয়ে টপকে সেই 4-5টা বাড়ি চলে যাওয়া, এরকম টাইপের মেয়ে ছিলাম। তো আমি মানে ওই ভয় ডর কি এসব কোনো ব্যাপার ছিল না। তো আমি ভাবছি আমি এত ভুল দেখবো, এতটাই ভুল দেখবো। আর ওই যে চোখ, ওই যে মানুষটা বসে আছে, ওই যে আমাকে ফলো করছে, ও যে আমার দিকে একটা রুক্ষতার সাথে তাকিয়ে রয়েছে,
মানে আমি তখন কিছু মেলাতে পারছি না, তাহলে আমি কাকে দেখলাম? আবার এদের কথা ফেলতে পারছি না, তো সত্যি তো ওরাও তো আমাকে বলছে না যে সত্যি তো আমি তো এখানেই ছিলাম, ওরাও আসলো, তো আর তো কোনো রাস্তা নেই। মানে ওই লোকটাকে বেরোতে হলে ওই রাস্তা দিয়ে সেই ওয়ার্ডের মধ্যে দিয়ে গিয়ে আরেকটা ওয়ার্ড বেরিয়ে তারপরে গিয়ে কাছের দরজা ঠেলে একটা করিডর পড়বে, ওনাকে বেরিয়ে যেতে হবে। তো এতগুলো ফেস ওনাকে ইয়ে করতে কারণ না কারোর তো চোখে পড়বেই। আমি একটু বোকা হয়ে গেলাম, আমি তখন সবার সামনে একটু বোকা হয়ে গেলাম যে ব্যাপারটা কি হচ্ছে আমার সাথে, আমি কি ভুল, আমি কি ভুল, আমি কি ভুল, এই একটা চিন্তা আমার মধ্যে। ভুল কি করে হব? যে মানুষটাকে আমি দেখছি, জীবন্ত মানুষ সামনে বসে রয়েছে, একটা জীবন্ত মানুষ, জলজন্ত মানুষ কোমরে বসে টয়লেটে যেন বসেছে, তো এতটা ভুল আমি কী করে হব? মানে সব কিছু মিলিয়ে না, এবার আমি জ্ঞানও তো আছে বলেই, মানে আমি সায়েন্সটাকে প্রচুর পরিমাণে মানি, তো কারোর কথাই ফেলতে পারছি না, ঠিক আছে? মানে আমার ব্রেন বলছে যে এখান দিয়ে গেলে হ্যাঁ সবাই দেখতে পারতো, মন বলছে আমি কিছু ভুল দেখিনি। এইরকম দুবিধার মধ্যে মধ্যে তো বসলাম, এগুলো আমি তো বুঝে উঠতে পারছি না কী ব্যাপার, কী ব্যাপার, কী হলো হয়ে আছে। তারপর অনেকটা টাইম চলে গেছে, রাখা যায়। তো আমার ফিমেল ওয়ার্ড থেকে বেরিয়ে আর একটা ফিমেল ওয়ার্ড পড়তো, ওটা জেনারেল ওয়ার্ড বলে, ওখানে প্রায় 14-15 জন একসাথে বেডে রয়েছে, মানে 14-15টা বেডে পেশেন্ট রয়েছে, আর ওখানে আনাগোনা মানুষের ভিড় প্রচুর, 4টা বেড ছিল, কম পেশেন্ট ওখানে। তো খেয়ে দিয়ে উঠে প্লেট টেলে সব নিয়ে গেছে, রাত্রি 10:30 বাজে। আমি হাত ধুতে যাব, আর ওই বড় ওয়ার্ডটার মধ্যে না কর্নারে একটা আয়না, কর্নারে একটা বেসিন রয়েছে, সাথে একটা ছোট মিরর। তো ওইখানটায় আমরা হ্যান্ড ওয়াশ করি, এ করি তা করি, সব পেশেন্টরা যায়। আর যারা টয়লেটে গিয়ে মানে হাতটা ধুতে চায় সেটা আলাদা অপশান। তো টয়লেটে আর যায়নি। তো এবার খেয়ে উঠে হাতটা ধুতে গেছি, বেসিনে হাত ধুচ্ছি, এবার মুখটা তুলেছি, দেখি যেহেতু বললাম বড় ওয়ার্ড, অনেকটা বড় ওয়ার্ড, 14-15টা বেড রয়েছে। হট করে দেখছি একটা কোনায় বেসিনে হাত ধুচ্ছি, হট করে বেসিনে হাত ধুচ্ছি, হালকা তাকিয়ে চোখটা নামিয়ে দেখছি, হট করে দেখছি এক কোনায় ওই বিভৎস মুখ, ওই বিভৎস একটা চেহারা নিয়ে ওই লোকটা দাঁড়িয়ে দাঁড়িয়ে সে আমাকে দেখে যাচ্ছে। তো আমি না, মানে হয় না একটু হট করে, মানে ওরকম দেখলাম, আমি তখন ভয় পাচ্ছি না, ভূত ব্যাপার বা কি বলবো অলৌকিক ব্যাপার, এই ব্যাপারটা তখন আমার মাথায় আসেনি। আমি শুধু ওটাকে সত্যি মিথ্যে যাচাইয়ের জায়গায় আমি পড়ে রয়েছি, ভয়টায় ওসব তখন আমার পাচ্ছি না। আমি হট করে তাকে দেখছি কি লোকটা ঠিক তো, লোকটা এটা লোক তো, আমি চোখটা নামি না, লোকটা নেই। তা আমি ভাবলাম মনে হয় আমি প্রচণ্ড চিন্তাভাবনা করছি, তার জন্য হয়তো হয় না মানুষ একটা দেখলে, মানে একটা জিনিস কিছু চিন্তা করলে সেটাই হয়তো দেখে, স্বপ্নে দেখে। এবার আমি ভাবলাম তাহলে আমি মনে হয় চিন্তা করছি, তাকে যখন দেখলাম নেই, আর এটা তো ফিমেল ওয়ার্ড, তো ঠিক আছে, মানে বাইরে একটা আওয়াজ হচ্ছে, আমি না মানে বলতে গিয়ে আর কি চমকে উঠেছি। তো তখন তো এরকম ভয় লাগছিল না, তখন তো সত্যি মিথ্যে যাচাইয়ের প্রশ্নের উত্তর খোঁজার জন্য ব্যস্ত। এখন তো বুঝি জিনিসটা পুরোটাই অন্য ব্যাপার ছিল, তো এখন বলতে গেলে একটু ভয় লাগে। তো আমি যখন দেখলাম যেরকম দ্বিতীয়বার তাকে দেখলাম কাছের মধ্যে দেখা যাচ্ছে না, তখন বুঝলাম যে এটা হয়তো আমার মনের ভুল, মনের একটা ভয়। তো কী করবো, ওখান থেকে চলে আসলাম, দেখলাম এটা আমি ভুলই রেখেছি। তো আমি যেহেতু মানে ওই টয়লেটটায় আমি আর ঢুকতে পারছি না, তখন আমার ভয় ঠিক লাগছে না, মানে এরকম একটা হয় না যে যেটা দেখলাম সেটা আমি বাস্তব দেখেছি, কাউকে বিশ্বাস করাতে পারছি না, মানে যাব কিভাবে, এরকম একটা মানে হয়তো কিছুটা ভয় কাজ করছে, কিছু আর হয়তো 20% ভয় কাজ করছে, আর হয়তো বাকি 80% মানে সত্যিটাকে সেটা জানার চেষ্টা করছি। তো তারপর থেকে আমি ওই টয়লেটে আর কোনোদিনও ঢুকতাম না, আর আমি সত্যি কথা বলতে পারতাম না ওই টয়লেটটা যেতে, মানে এত বিভৎস তার গেট আপটা ছিল যে আমার গেলেই মনে হতো না বসে রয়েছে এরকম। তো আশেপাশে টয়লেটে কাজ শেষ চলে আসতাম, ভয়টা আমার এই করে 2 দিন কেটে গেল। আমি বাড়িতে কিছু বলিনি, তার মধ্যে তো ভিজিট গেছে, 2বার করে গেছে, সকালে এসে বিকেলে এসে, আমি বাড়িতে কিছু বলিনি। এবারে কি হয়েছে, তারই মধ্যে একদিন আমি ভুলেও গেছি, তখন এত বন্ধুবান্ধব আমাকে ফোন করতো, জানে আমি ভীষণ রকমের অসুস্থ, ট্রিটমেন্টের আন্ডারে রয়েছি, প্রেগনেন্সি চলছে, একটা মানে খোঁজ খবর নেওয়ার একটা ব্যাপার থাকতোই। তো আমি আস্তে আস্তে রিকভার করছি, আমি জিনিসটা আস্তে আস্তে ভুলেও যাচ্ছি, মানে ওই যে ওরকম দেখেছিলাম হয়তো ভুল হতে পারে ভেবে ছেড়ে দিয়েছিলাম। কিন্তু মাঝে আমার সিমটম একটা শুরু হলো, সেটা হচ্ছে ওই যে বললাম মাঝরাত থেকে আমার ব্রিদিং প্রবলেম শুরু হতো, সেটা ডেঙ্গু হলে একটা সাংঘাতিক উইকনেস কাজ করে। তো আর প্রেশারটা একটু লোয়ের দিকে ছিল, বরাবরই আমার প্রেশার আরও লোয়ের দিকে ছিল। তো সেই জন্য একটা দুর্বলতা থেকে ডাক্তাররা বলেছিল যে এখন প্রচুর পরিমাণে ওর টেক কেয়ার করতে হবে, খাওয়া দাওয়া মিলেমিশে রাখলে তো
তবেই মানে ও তাড়াতাড়ি রিকভারি করবে। তো ওইখানে রেখে আমার চিকিৎসা চলছিল। তো এবার মাঝরাত হলে কি হতো, একটা ব্রিদিং প্রবলেম হতো, তখন ওরা একটা ম্যাসাজ দিত আর একটা ইনহেলার ফিলার দিত, তারপরে গিয়ে আমি হয়তো ভোরের দিকে গিয়ে আবার ঘুমাতাম। তো মাঝরাত থেকে আমি জায়গায় থাকতাম। তো এরকম হয়েছে, পার্ট হওয়ার পর ওরা সব চলে গেছে, হালকা একটা লাইট জ্বলছে, লাইট ফাইট অন্ধকার করা। আমার কি হলো, আমি ঠিক মাঝরাত থেকে না আমি বেডে থাকতাম না, আমি বেড থেকে নেমে পড়তাম। মানে ওই ব্যাপারটা হওয়ার পর থেকে বলছি, আমার মনে হতো শুধু আমি এখান থেকে পালাবো, আমি এখান থেকে চলে যাব, আমাকে এখানে কেউ আটকে রেখে দিয়েছে, আমাকে যেতেই হবে যেতেই হবে, এরকম একটা ব্যাপার। ঠিক সন্ধ্যেটা হতো, ভিজিট করে ওরা বেরিয়ে যেত 6:30টার সময়। তারপর থেকে আমি মোটামুটি কিছুটা সময় ফ্রি থাকতাম। 8:30টার মধ্যে খাবার দিত, 8:30-9টার মধ্যে খেতাম, তারপরে শুয়ে একটু ঘুমাতাম। ঘুমের পর থেকে যে ওই মোটামুটি 11:30-12টার পর থেকে আমার একটু ডিস্টার্ব শুরু হতো, ওরা আমাকে মেসেজ দিত, একটু ঘুমাতাম। মাঝরাতে আমার ঘুমটা টোটালি ভেঙে যেত, ধরো এই 1টার পর 1:15, 1:30, 1:45 ঘুমটা ভেঙে যেত। তারপর থেকে ঘুমটা যে ভাঙতো, তারপর থেকে মনে হতো আমি কিভাবে এখান থেকে পালাবো। আমার মাথায় একটাই ঘুরতো যে আমাকে এখান থেকে পালাতে হবে, আমাকে এখানে আটকে রেখেছে, পালাতে হবে। কোথা থেকে পালাতে হবে জানো? শোনো, বেড থেকে নামতাম, আমি ছিলাম মনে হয় 5 তলা কি 6 তলায়। ওখান থেকে কাছের মানে উইন্ডো, ওখান থেকে নিচে দেখলে ছোটো ছোটো গাড়ি যাচ্ছে সব দেখতে পারতাম। আমার পালানোর একটা মাত্র রাস্তা ছিল, শুধু চিন্তা করতাম এই কাচের জানলাটা ভাঙবো, ভেঙে, আর তো গ্রিল ফিল কিছু ছিল না, বড় বড় বিল্ডিংয়ে যেরকম হয়, কাচের জানলাটা ভাঙলে মোটামুটি আমার রাস্তা পরিষ্কার, ওখান থেকে আমাকে লাফ মেরে নিচে নেমে পালাতে হবে। বেরোতে পারলে বেঁচে যায়, দম আটকে আসছে। রাত্রিবেলা দেখতাম কোথা দিয়ে পালাবো, চারিদিকে দেখছি কোথা দিয়ে পালাবো, আমি তো মেন রোড দিয়ে তো পালাতে পারবো না। তো একটা রাস্তা বেঁচে ছিল, সেটা হচ্ছে জানলা ভেঙে আমাকে পালাতে হবে। এরকমই একদিন হয়েছে, রাত্রি 15-2টার সময় আমি জানলার ধারে, সবাই ঘুমাচ্ছে, আমি উঠেছি। উঠে আমি নিজেও বুঝতে পারতাম না, আমি আওয়াজে না ভয় লাগছে, মানে ভয়ের ব্যাপারগুলো বলছি তো, যাই হোক। এবার আমি নিজেও বুঝতে পারতাম না যে আমি বেড থেকে নেমে কখন ওই জানলার কাছে গিয়ে দাঁড়িয়ে রয়েছি। তো 15-2 মানে বুঝতে পারছো সবাই ঘুমাচ্ছে, আয়া নার্স ফার্স কোনো ঘুমাচ্ছে, আমি ওই জানলার কাছটা দাঁড়িয়ে আমি হাতের সামনে কোনো ভারী কিছু খুঁজছি, মানে দাঁড়িয়ে ভাবছি এটা সেই লোহা টাইপের টুল আছে, টুলটা তুলে মারবো, কাজটা ভেঙে ওখান থেকে লাফ মারবো না। আমি ডিটারমাইন্ড যে আমাকে এখান দিয়েই পালাতে হবে। ভাবছি পেছন থেকে দিদি এসে বলছে তুমি এখানে কি করছো, আয়া দিদি। দিয়ে আমি তখন বলবো তুমি ঘুমাওনি? দিয়ে আমি বললাম না আমি দাঁড়িয়ে আছি। ও বুঝতে পারছে আমার চোখে মুখের মধ্যে না একটা আতঙ্ক, চোখে মুখের মধ্যে একটা চিন্তার ছাপ, কিছু একটা প্ল্যানিং করছে এরকম। ও আমাকে পেছন থেকে ধরে যেত, বলছে তুমি এত রাতে এখানে কি করছো জানলার সামনে? আমি বললাম যে ঘুম আসছে। তো আমি তো স্বাভাবিক, আমি বলছি ঘুম আসছে না, আমি একটু রাস্তায় বলছি একদম নয়, চলো পদ্মা টানো, শো, এভাবে রাত জাগবে না, অসুস্থ হয়ে যাবে। উনি ধরে নিয়ে গিয়ে উনি তখন আমাকে বেডে শুয়েছেন, যে পদ্মা টেনে দিয়েছেন। দিয়ে উনি জানি না কিছু বুঝতে পেরেছিলেন হয়তো, উনি দেখলাম জানলার কাছে টুল, যেটা বললাম যে তুলে আমি কাজটা ভাঙবো ভাবছিলাম, টুলটার ওপর উনি সারা রাত বসে থাকলেন। উনি আমাকে পাহারা দিচ্ছিলেন, আমি বুঝতে পারলাম। তো সেদিনকে রাতেও অনেক কিছু ঘটে যেতে পারতো আমার সাথে, কিন্তু আমি সকাল উঠে ভাবছি আমি এটা কেন ভাবলাম, কেন করলাম। আমি তো জানি যে 6 তলা থেকে লাফ মারলে আমি তো থাকবো না, কিন্তু তবুও আমি বোকার মতো, আমি একটা পড়াশোনা করা একটা মেয়ে, ঠিক আছে, কলেজ ইউনিভার্সিটি সবই ঘুরেছি, একটা মডার্ন চিন্তাভাবনা বিলং করি, তাহলে আমি একদম বোকার মতো কী করে ভাবছিলাম যে ওখান থেকে লাফ মারলে আমি বেরিয়ে যেতে পারবো, কিন্তু আমি ভাবলাম কি করে, অবাক লাগতো। তা হাজব্যান্ড আসলো, 11টা থেকে ভিজিটিং আওয়ার ছিল, হাজব্যান্ড আসলো। তো আমি হাজব্যান্ডকে তখন বললাম সেদিনকে আমার মধ্যে একটা বাজে জিনিস কাজ করছে। বলছে কী কাজ বলো? দিয়ে আমি তখন এই হচ্ছে, বলে সে কি তুমি ওখান থেকে লাফ মারার কথা চিন্তা করছো? আমি বলছি হ্যাঁ, আমি না মানে রাত হলে বুঝতে পারছি না কেন এটা আমার মধ্যে আসছে, আমি প্রায় দিন ভাবছি কোথা দিয়ে পালাবো, কালকে আমি সলিউশন করেই নিয়েছিলাম যে এখান থেকে পালাবো। ও দেখলাম একটু চিন্তার মধ্যে পড়ে গেল। তারপরে এবার ওকে আসল ব্যাপারটা কিন্তু বলছে না যে আমি এরকম দেখেছি। তো সে আয়া দিদি এসেছিলো, তখন আমার হাজব্যান্ড কথা বললো, আয়া দিদি বলছে হ্যাঁ ওটা হয় অনেক সময়। ডাক্তার সঙ্গে কথা বললো, তো ডাক্তার বলছে ওটা হয় অনেক সময়, একটা জায়গায় থাকতে থাকতে মানুষ এরকম কিছু ভাবে যে আমাকে এখান থেকে চলে যেতে হবে, কিন্তু পালিয়ে যাবো, লাফ মারবো, ঝাঁপ মারবো, এরকম তো ভাবে না। ওনার মনের মধ্যে কি চলছে, আমাকে একজন সাইকিয়াট্রিস্টের কাছে পাঠানো হয়। তো সাইকিয়াট্রিস্ট আমার সঙ্গে যেভাবে কথা বললো আমি সব রকম উত্তর দিয়েছি, করেছি। লাস্টে উনি বলছেন আপনার পালাতে ইচ্ছা করছে কেন, আর পালাতে ইচ্ছা করলেও বা আপনাকে ওখান থেকে লাফ মারার কথা কে বলেছে? আমি বললাম বিশ্বাস করুন আমি নিজেও জানি যে ওখান থেকে এই হতে পারে, কিন্তু আমি রাত হলে না আমি কন্ট্রোল করতে পারছি না, আমাকে পালাতে হবে ওই একটাই রাস্তা, ওখান দিয়ে আমাকে পালাতে হবে, আমি আর কিছু ভাবছি না যে আমি একবার ট্রাই করি পিছন দিয়ে মানে ফ্রন্ট রোড দিয়ে পালানো, এসব কেন, আমার ওই রাস্তা দিয়ে আমাকে পালাতে হবে মনে হচ্ছে। আমার বেডটা চেঞ্জ করে দেওয়া হলো,
জানি না কেন আমার পজিশনটা চেঞ্জ করে দেওয়া হলো, ঠিক আছে। তো তারপর দিন থেকে না এরকম আর কিছু আমার মনে হয়নি। যখন আমার পজিশনটা চেঞ্জ করে দিল, বিলিভ করো আমার একটা বারের জন্য মনে হয়নি যে আমাকে জানলার কাছে গিয়ে দাঁড়াতাম। সকালবেলা গিয়ে দাঁড়াতাম না, আমি লোকজন দেখতে ভালোবাসতাম, উপর থেকে দেখতে খুব ভালো লাগতো, ওই দেখতাম, এনজয় করতাম, আবার এসে আমার বেডে শুতাম, এটাও। কিন্তু আমার কোনোদিন মনে হয়নি যে তারপর থেকে মনে হয়নি যে ওখান দিয়ে আমি লাফ মেরে ফেলাই, এরকম আমার মনে হয়নি। তারপরে এবার বিকালবেলা আমার হাজব্যান্ড আসলো, আমি তখন হাজব্যান্ডকে সব কথা বললাম। আমার শাশুড়ি মা ছিল, শ্বশুর মশাই ছিল, আমি শাশুড়ি মা কথা বলে এইসব হয় নাকি, তুমি মনে হয় একটু বেশি চিন্তা করছো, বা এক জায়গায় থাকতে থাকতে এম হয়ে আছে, বাড়ি নিয়ে ছেড়ে দেবো ওরা। হাজব্যান্ডকে বললাম, হাজব্যান্ড শুনে টুনে আমার পিঠে চাপড়ে দিয়ে বললো কি, এগুলো মনের ভুল, তোমার এসব মাথা থেকে বাদ দাও, একটা গুড নিউজ আছে, 2 দিন পর তোমাকে ছেড়ে দেবে। তো ঠিক আছে, আমি আর কারোর সঙ্গে তর্ক বিতর্কে গেলাম, আমি তো বোঝাতে পারছি না, আমি ধরতে পারছি না। ছুটি হলো আমার 2 দিন পর। এবার ওখান থেকে বেরিয়ে আমি গাড়িতে উঠেছি। গাড়িতে যাহা উঠে তার মধ্যে আমি আর কিছু দেখিনি। তার মধ্যে মানে স্নান টান করে একা থাকা আর আমার ওই যে জানলা দিয়ে লাফ মেরে পালানো, এই ব্যাপারগুলো আমার মধ্যে আর ছিল না। তো আমি ছুটি হয়েছে, গাড়ির মধ্যে বসে আছি, সামনে গাড়িটাকে দাঁড় করে দিয়েছে সিকিউরিটি, কারণ ক্রস করছে, বেশ কয়েকটা মানুষ ক্রস করছে। আমি যখন গাড়ির ভিতর থেকে দেখছি হট করে ওরম মানে ওই যে জঙ্গলি টাইপের মানুষটা আমার সামনে দিয়ে ক্রস করে যাচ্ছে। বিশ্বাস করবে না, তার তীক্ষ্ণ দৃষ্টিটা, মানে মাথাটা ঝুঁকে এভাবে আমাকে দেখছে গাড়ির মধ্যে, আমি মানে তার তীক্ষ্ণ দৃষ্টিটা মানে কাজ ভেদ করে আমার চোখ মানে একদম ঝাঁজিয়ে দিচ্ছে, ঠিক আছে। আমার পাশে হাজব্যান্ড ছিল, আমি কোনো কথা তখন আমার মুখে নেই, আমি দেখছি মানে ওই লোকটা আমার গাড়িটা দাঁড়িয়ে আছে, অনেক লোক যাচ্ছে, তার সাথে ওই লোকটা ক্রস করছে, আর সে তীক্ষ্ণ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে, মানে যত রাগ যত ক্ষোভ মানে উগলে দিচ্ছে। আমার মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না, আমি হাজব্যান্ডের হাতটা শক্ত করে চেপে ধরেছি। হাজব্যান্ড আমার দিকে তাহলে কী হচ্ছে করছে, আমি বলতে পারছি না কেউ, আমি শুধু বাহাত দিয়ে এরম করছি। এবার হাজব্যান্ড বুঝতে পারছি আমি কাউকে দেখাচ্ছি, দিয়ে ও আমাকে দেখলাম যে শক্ত করে ধরলো, ও দেখলাম তাকালো, জানি না ও দেখেনি, আমি বলতে পারছি না, দেখো ওই লোকটা যাচ্ছে, ঠিক আছে। তো তারপর দেখলাম চলে গেল। আমি আর কিছু বললাম না, কারণ আমি তো বোঝাতে পারছি না, দেখাতে পারছি না, আমি চুপচাপ আর কি জিনিসটা করলাম। কিন্তু হ্যাঁ, ওখান থেকে বেরিয়ে আসার পরে সে হাজব্যান্ড আমাকে রাত্রেবেলায় বলছে যে তুমি এরকম সিচুয়েশান, তুমি এরকম করলে কেন, কোনো প্রবলেম হয়েছিল? তখন ও আমাকে তখন জিজ্ঞাসা কী হচ্ছে, কোনো প্রবলেম হচ্ছে কিনা, শরীরে হচ্ছে কিনা। না আমি ওকে করতে এসেছি। তো পরে বললাম এরকম দেখেছি। ও তখন ওসব করা তো ছাড়ো, এখানে ওসব কিছু নয়, ও অনেক সময় অনেক কিছু হয় মনের মধ্যে, আবার আসলে ঠিক হয়ে যাবে। এইবার হচ্ছে কাহিনীটা ওখানেই শেষ হলো। তো এত জীবন্ত একটা জিনিস ছিল না, যে বলছি না আজকে 2017 সালের কথা, আজকে 2025, আমার জিনিসটা এখনও মানে ভীষণ জীবন্তভাবে আমার মনের মধ্যে বসে রয়েছে, এমনভাবে আমি মানে দেখেছি, ঠিক আছে। তো এবার তোমাদের কাছে সত্যি কিছু ঘটনা তুলব, সেটা হচ্ছে তার ঠিক 1 থেকে 1.5 বছর হবে আমি সুস্থ হয়ে গেছি। আমার ডেলিভারিও খুব সুস্থ মতো হয়েছে, কোনো শরীরে আর কোনো অসুবিধা হয়নি, খুব হেলদি বাচ্চাও হলো আমার, ঠিক আছে। ডিসেম্বরে আমার ছোট ছেলে হয়। তো সব মিলিয়ে খুব হ্যাপি 1.5 বছর কাটলো। এটা তো খুব বড় হয়ে যায়, আমি সেকেন্ড পার্ট করে আরেকটা আনবো, কারণ অনেকটা বড় ব্যাপার, তো এত বড় ভিডিও দেওয়াটা ঠিক নয় মানুষকে। তো যাই হোক, আমি সেকেন্ড পার্ট করে নিয়ে আসবো ভৌতিক অভিজ্ঞতার।